হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে আমি এমন একটি জায়গায় এসেছি। আমাদের মুসলিম সাম্রাজ্যের এক জমিদার বাড়িতে এসেছি। আমরা এই জমিদার বাড়িটা ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই জমিদার বাড়িতে এখনো অবধি পর্যন্ত কি, কি আছে এগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে আপনাদের কাছে আমি আরো জানিয়ে রাখি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা যেভাবে এই জমিদার বাড়িতে আসবেন, সেটা হলো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বাস যোগে আসেন, তাহলে বিশেষ করে আসতে হবে আপনাদের গাজীপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ গাজীপুর জেলায় কালিয়াকৈর স্থান নামক বাস স্ট্যান্ডে আসবেন। সেখান থেকে নেমে অটো বা রিক্সাকে বললেই হবে যে শ্রীফলতলী জমিদার বাড়িতে যাব। ওই কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে আপনার জনপ্রতি 10 টাকা করে ভাড়া নেবে। আবার বাংলাদেশের যেখানে নামকরণ আমরা সবাই চন্দ্রা অথবা চান্দুরা নামক স্থান বলে চিনি, গাজীপুরের চান্দুরা। আপনারা এখানে এসে যদি বাসে নামেন, তাহলে ওখান থেকেও আপনি অটোতে এই জমিদার বাড়িতে আসতে পারবেন। শ্রীফলতলী জমিদার বাড়ির কথা বললে যে কোনো অটোওয়ালা নিয়ে আসবে, ওখান থেকে জনপ্রতি 20 থেকে 30 টাকা করে ভাড়া নিবে। আপনারা এভাবে এসে এই শ্রীফলতলী জমিদার বাড়িটি আপনারা দেখেও উপভোগ করতে পারবেন। আজ আমরা যে শ্রীফলতলী জমিদার বাড়িতে এসেছি, আমরা ইতিহাস সূত্রে জানতে পারি যে শ্রীফলতলী যিনি জমিদার ছিলেন, তিনি প্রকৃতপক্ষে তুরস্কের অধিবাসী ছিল। শ্রীফল অর্থাৎ বেল, এই শ্রীফল হতেই শ্রীফলতলী গ্রামের উৎপত্তি অর্থাৎ নামকরণ করা হয়েছে। শ্রীফলতলী এস্টেটের যাত্রা শুরু হয় 1300 খ্রিস্টাব্দে। তারা তালেব গাজীর বংশধর ছিলেন। তালেব গাজীর নামেই তালেবাবাদ পরগনার নামকরণ করা হয়। এই তালেবাবাদ পরগনার নয়ানাং অংশ নিয়ে শ্রীফলতলী এস্টেট গঠিত হয়। তারা তুরস্কের অধিবাসী ছিলেন, ইসলাম ধর্মে পরায়ণ ছিলেন। ইসলাম ধর্ম প্রচার করার জন্য তারা তখনকার সময়ে ভারতবর্ষে চলে আসেন। আসলে আমি যেটুকু জানতে পেরেছি, আজ এই শ্রীফলতলী জমিদার বাড়িতে এসে ওই জমিদার বংশেরই বংশধর আজও এই শ্রীফলতলীতে রয়ে গেছেন। বিশেষ করে যেটুকু জানতে পেরেছি যে এই জমিদার অর্থাৎ খোদা নেওয়াজ খানের নাতি জমিদার আফজাল হোসেন চৌধুরী ওরফে আপেল, ওনারা এখনো শ্রীফলতলী জমিদার বাড়িতে বসবাসরত অবস্থায় আছেন। আমরা এসেছি এই শ্রীফলতলী নামে যে জমিদার বাড়িটা। আমি সেই জমিদার বাড়ির গেটে দাঁড়িয়েছি। এ আসলে এই জমিদার বাড়িটার এই যে নামকরণ বা যিনি জমিদার ছিলেন, তিনি ছিলেন খোদা নেওয়াজ খান। আ আজ থেকে ১০০ বছর আগে এই জমিদার বাড়িটিতে তিনি ছিল। আমরা ধীরে, ধীরে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। আ খোদা নেওয়াজ খান যিনি জমিদার ছিলেন তৎকালীন সময়ে, এটাই সেই খোদা নেওয়াজ খান জমিদার
ওনারই প্রাসাদ, ওনার বাড়ি ছিলেন, এখানে উনি ছিলেন। আহ, যদি আমি আপনাদেরকে এই জমিদার বাড়ির এখনো যে আহ, কুঠির শিল্পর যে কারুকার্য নকশাগুলো এখনো মানে এত সুন্দরভাবে, তখনকার নকশাগুলো এখনো যে এত সুন্দরভাবে আছে, আহ, যদি এসে আপনারা হাতের স্পর্শ করে দেখতেন তাহলে হয়তো সেটা অনুভব করতে পারেন। পাশাপাশি আর একটা প্রাসাদ রয়েছে। আহ, এটা আসলে ওইভাবে পড়ে আছে অযত্নে, অবহেলায়। আহ, তারপরেও আহ, লোকমুখে শুনতে পেয়েছিলাম যে এখানে তৎকালীন জমিদার যিনি ছিলেন, ওনার বংশধরের লোক নাকি এখনো এখানে রয়ে গেছে। তে আহ, অনেকভাবে চেষ্টা করেছি আসলে যে গিয়ে তাদেরকে পাইনি, যার কারণে আমি আপনাদের সাথে কথা বলে দিতে পারিনি। আহ, আমি চেষ্টা করেছি যে ওনাদের সাথে কিছু এই জায়গার তথ্য তুলে ধরার জন্য বা কিছু জানার জন্য, কিন্তু তাদেরকে পাইনি, যার কারণে তাদের সাথে কথা বলতে পারিনি। আমরা জমিদার বাড়ির আরেকটি অংশে প্রবেশ করেছি। আহ, সেখানে আহ, প্রবেশ করে ভিতরে যেটা দেখতে পেলাম, আসলে জমিদারের বাড়ির এ সাইডেও একটা রাস্তা আছে বা সিঁড়ি, আমি যেটা দেখতে পাই। এবং পাশাপাশি আসলে এখানে যে দৃশ্যটা দেখতে পেলাম, যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই দেখেন আহ, আসলে এইভাবে গোলকার ভাবে একটা আহ, কুয়ার মতো রয়ে গেছে, যেটা আমি নিজে হাত দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইভাবে আহ, পুরোটাই কুয়া, একটা কুয়ো, যেটা গ্রাম অঞ্চলে আগের দিনে আহ, কুয়ো থেকে পানি উঠে আমরা আসলে পান করতাম। বিশেষ করে সেই কুয়োর আকৃতি রয়েছে। এখন হয়তো এটা পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেছে, যার কারণে এটার ব্যবহার হয় না। ওই সময় আজ থেকে আরো 100 বছর আগে আহ, এই কুয়াটা হয়তো ব্যবহার হতো। আমি এসেছি এই জমিদার বাড়ির পারিবারিক যে কবরস্থান, সেই কবরস্থানের স্থলে এসেছি। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে একে একে ছয়টি কবরস্থান, কবর রয়ে গেছে, যা দেখে মনে হচ্ছে তৎকালীন জমিদার বংশের আহ, যারা ছিলেন তাদেরকে এখানেই পারিবারিকভাবে কবরস্থান, কবর দেওয়া হয়েছে। তে যদি আমি আপনাদের আরেকটু দেখার চেষ্টা করি, যে দেখেন আসলে আমরা এখন বর্তমানে একটা মানুষ 3.5 হাত, কিন্তু তখনকার আমলে দেখেন একটা কবরস্থান কতখানি লম্বা, অনেক লম্বা। সেই সূত্রে যদি মনে করি, তাহলে ওই সময়ের মানুষ কত লম্বা বা উচ্চ ছিল। এখানে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে এখানে আহ, সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে যে এই জমিদার বাড়ির, যেমন আমি দেখতে পাচ্ছি রহিম নেওয়াজ খান চৌধুরী আহ, এবং সৈয়দ মোফাজ্জল হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, এনারা তখনকার জমিদার আমলের বংশধর, তারাই ছিলেন। এবং পর্যায়ক্রমে তাদের ইতিহাস
প্রতিফলিতভাবে এখানে রয়ে গেছে। এই জমিদার বাড়ির পাশে এটা এখন রয়েছে মাদ্রাসায় পরিণত হয়েছে। যেহেতু আগে থেকেই ইসলামী সাম্রাজ্যের জমিদার ছিলেন, সেই সূত্রে ওই ইসলামী সাম্রাজ্যের নীতি এখনো রয়ে গেছে। এটা জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান মাদ্রাসা নামে বর্তমানেও পরিচালিত বা এখানে ওইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। সেই জমিদার বংশের নীতি-রীতি অনুসারে মুসলিম সাম্রাজ্যের যেহেতু জমিদার ছিলেন, সেই সূত্রে এখনো এই জমিদার বাড়ির পাশে সেই আগের এখানে মসজিদ নির্মাণ করেছিলেন যে জমিদার সাহেব। ওনার এই মসজিদটা এখনো রয়ে গেছে এবং পাশাপাশি জমিদারের বংশের আরো কবরস্থানও এখানে আছে, যেটা হয়তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আপনাদেরকে যদি আরো দেখানোর চেষ্টা করি, মসজিদটা এখনো ভিতরে যে সুন্দর রয়ে গেছে। ছোট মসজিদ কিন্তু চাকচিক্য। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাই ছিল সেই আমলের, যেটা আজ থেকে আরো 100 বছর আগের কথা বলছি। তখন এটাই ছিল সেই জমিদার বাড়ির পুকুর। এবং আমি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি এই ঘাটটা আপনাদেরকে দেখাতে চাই, এত সুন্দর ঘাট ছিল এবং এই পুকুরটা অনেক গভীর। এইভাবে থাকে সিঁড়ি করতে এই পুকুরের তলদেশ পর্যন্ত চলে গেছে। এখন হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ পুকুরটা পরিপূর্ণভাবে পানি দিয়ে ভর্তি। তো ওই সময় এই পুকুরের একটি প্রচলিত ছিল, যেহেতু ইসলাম সাম্রাজ্যের এখানে জমিদার ছিলেন, তখনকার সময় এই পুকুরে মানুষের ভাগ্য নাকি পরীক্ষা হতো, যেটা লোকমুখে শুনতে পেয়েছি। সেটা ওই সময় এই টাকা অথবা পয়সা বিভিন্ন মানুষ এই পুকুরের পানিতে ফেলে দিত এবং ফেলে দেওয়ার পরে দেখা যেত যদি কারোর টাকা ভেসে উঠতো তাহলে নাকি তার ভাগ্য ভালো হতো। মানে লোকমুখে শোনা কথা। আসলে এখানকার লোকের মুখে যেটুকু জানতে পেরেছি যে 9 আনা জমি ছিল ওই সময় জমিদার বংশের বা জমিদারের। সেই 9 আনার যে বিশাল এরিয়া এখন হয়তো অনেক আবর্জনায় জরাজীর্ণভাবে জায়গাগুলো পড়ে রয়েছে। এই 9 আনা যে জায়গা, এই জায়গাটাও যদি আমি ঘুরতে যাই, হাঁটতে যদি যাই, তাও ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে আমার এই 9 আনার জায়গা পাড়ি দিতে। আসলে আমরা তো এখন এই আনার হিসাব বুঝি না। তৎকালীন সময়ের মানুষগুলো ঠিকই আনার হিসাবগুলো বুঝতে পারছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কালিয়াকৈর গাজীপুর, এটাও এই জমিদার বাড়ির একটি অংশ। যে আমরা সরকারি হাসপাতাল রয়েছে, আমরা সেদিকে একটু যাওয়ার চেষ্টা করব। দেখি যে আসলে জমিদার বাড়ির সীমানা বর্গ কতখানি এবং কোন পরিবেশে বর্তমানে রয়েছে। তো এই জমিদার বাড়িতে অনেক দর্শনার্থী ঘুরতে আসে, দেখতে আসে। পাশাপাশি এখান দিয়ে দোকানগুলো আছে।
আসলে যে কথা বলতে গেলেই আমরা বুঝি যে আগের যে জমিদাররা ছিলেন তাদের যে ন্যায় নীতি ছিল, আসলে আমার মনে হয় যে তারা হয়তো পুকুরগুলোকে বেশি এ ভালোবাসতেন। বিশেষ করে দেখেন আমার আ বামে আ অনেক বড় একটা পুকুর। আ আবার যদি আমার ডাইনে দেখাই তাহলে এই সাইডেও অ্যা একটা পুকুর। অতএব আমি ২ টা পুকুরের মাঝামাঝি দাঁড়িয়ে আছি এবং এর আগে আমি আপনাদেরকে যেটা দেখাইছি, এই জমিদার বাড়ির বিশাল বড় এক পুকুর এবং যেটা গোসলখানা, আ সেটা আমি আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি এবং এখন আমার হাতের ২ সাইডে ২ টি পুকুর। তার মানে কি? আমি মনে করি যে জমিদার বংশে যারা ছিলেন তারা পুকুর গুলোকে বেশি প্রাধান্য দিতেন। আমরা আ পুকুর ২ টা পেরিয়ে আমরা অলরেডি হাসপাতালের গেটের সম্মুখে এসেছি। অ্যা যেটা দেখতে পেয়েছি যে আসলে এই জমিদার বাড়ির যে অংশ ছিল সেটাই এখন বর্তমানে সরকারের মাধ্যমে চলে গেছে। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা রয়েছে অ্যা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি শ্রীফলতলী স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে এসেছি এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আমি মধ্যস্থানে দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, চারদিকেই যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাঝখানে অনেকটা জায়গা খোলামেলা আছে। এখানে ফুলের আ নিশ্চয় বাগিচা ছিল, হয়তো এখন ফুল নাই। কিন্তু যেভাবে আ সৌন্দর্যভাবে রয়েছে তাতে অনুভব করা যায় এখানে ফুলের বাগান ছিল। এগুলো এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন। আ সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে রেখেছে এবং এখানে সবকিছু সেবা দেওয়া হয়। যেহেতু সরকারিভাবে এবং স্বল্প মূল্যের ভিতরেই এই শ্রীফুলতলী জমিদার বাড়ির যে স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে বিভিন্ন বিষয়, বিভিন্ন রোগ, বিভিন্ন অসুস্থতার রোগী এখানে আসে। অ্যা বিশেষ করে আমি আজকে শুক্রবারে এখানে এসেছি। যার কারণে এখানে এভাবে লোক নাই। কিন্তু এখানে যেভাবে রোগীর আ এই জমিদার বাড়ির, শ্রীফলতলী জমিদার বাড়ির যে স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে যেভাবে রোগী আসে, হাজার, হাজার রোগী আসে, সিরিয়াল ধরে আসলে সেবা নিতে হয়। কারণ এখানে সুবিধা পায় স্বল্প মূল্যে। যার কারণে এখানে আসে। অ্যা আমি আশা করি আপনারাও এই শ্রীফলতলী স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আসবেন, আপনারাও স্বল্প মূল্যে এখানকার সেবা নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগে নতুন, জমিদার বাড়িতে অনেক কষ্ট করে ঘুরে, ঘুরে এখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। তারপরেও আ আমি আজকে এখানে এসেছি। হ্যাঁ, সেই সূত্রে বৃষ্টিও হয়তো আমার পিছু লেগেছে। যার কারণে হয়তো অতটা আমি সৌন্দর্য তুলে ধরতে পারি নাই। এটা আমি আমার নিজের কাছে ব্যর্থতা অনুভব আমি নিজেই করি। তারপরেও আমি আপনাদেরকে আশা করব, আপনাদের কাছে আমি এটাই চাইবো, যদি আমার আজকের এই জমিদার বাড়ির ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের পরিবারের একটা সদস্য মনে করে আপনাদের পাশে আমাকে রাখবে। আপনাদের ভালোবাসায় আমার পূর্ণতা, আপনাদের প্রেরণায় আমাকে আগামী দিনের পথ চলাকে উৎসাহিত করবে। এই বলেই আমি মোহাম্মদ বিলাল আজকের এই জমিদার বাড়ির ব্লগ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বক্ষণ নিজের শারীরিক দিক লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ।